শুরু করছি নবম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3। প্রথম প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। পৃথিবী গোলাকার হওয়ায় বিভিন্ন অক্ষাংশযুক্ত অঞ্চলে সূর্যরশ্মি বিভিন্ন কোণে কিরণ দেয়। কোথাও লম্বভাবে, কোথাও তির্যকভাবে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের উপর পতিত হয়। ফলস্বরূপ অক্ষাংশের ভিত্তিতে এক একটি উষ্ণতাযুক্ত অঞ্চল পৃথিবীকে বলয়ের আকারে বেষ্টন করে আছে। এদের তাপবলয় বলা হয়। এই তাপবলয়গুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে উষ্ণমণ্ডল। তিনটি ভাগ হচ্ছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। প্রথমে করাচ্ছি উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডলে বলেছে নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা থেকে নিরক্ষরেখার দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে উষ্ণমণ্ডল বলা হয়। সারা বছর সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পতিত হওয়ায় এখানে উষ্ণমণ্ডল গড়ে উঠেছে। বৈশিষ্ট্য দেখে নাও। সারা বছর এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। এখানে বার্ষিক গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য তাপমণ্ডলের তুলনায় উষ্ণতা এখানে বেশি হয়। এবার আছে নাতিশীতোষ্ণ মণ্ডল। উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডল নামে পরিচিত। উত্তর গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডলকে বলা হয় উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডলকে বলা হয় দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। সূর্যরশ্মির পতন কোণ মধ্যম প্রকৃত হওয়ায় এই মণ্ডলটা সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ মধ্যম প্রকৃতির। 2 নম্বর হচ্ছে এখানে গড় উষ্ণতা প্রায় 10 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। 3 হচ্ছে নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে তাপমাত্রা দ্রুত কমতে থাকে। বার্ষিক উষ্ণতার প্রসার এখানে অনেক বেশি হয়। এবার আছে হিমমণ্ডল, খুব ঠান্ডা। উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চল হিমমণ্ডল নামে পরিচিত। উত্তর গোলার্ধে হিমমণ্ডলকে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ গোলার্ধে হিমমণ্ডলকে দক্ষিণ হিমমণ্ডল বলা হয়। বৈশিষ্ট্য দেখে নাও। সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে কিরণ দেয়, অর্থাৎ বাঁকাভাবে। দিন ও রাত্রের দৈর্ঘ্যের পার্থক্য অনেক বেশি হয়। বার্ষিক উষ্ণতা গড় উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের কম হয়। এই অঞ্চলের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। বলেছে যুক্তি সহকারে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়, তার কারণ ব্যাখ্যা করো। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত, অর্থাৎ পুরো গোলাকার। একমাত্র নিরক্ষরেখা ছাড়া সব অক্ষরেখা পরিধি নিরক্ষরেখার তুলনায় কম, অর্থাৎ ক্ষুদ্রবৃত্ত। নিরক্ষরেখা পৃথিবীর উপরে অবস্থিত সবচেয়ে বড় বৃত্ত। এর থেকে বৃহৎ অক্ষরেখা আর নেই, তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। ভূজালকের সাহায্যে কিভাবে পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়? ভূপৃষ্ঠস্থ সমমানের অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলগুলোকে বা স্থানগুলিকে যোগ করে পূর্ব পশ্চিমে অক্ষরেখা অঙ্কন করা সম্ভব হয়েছে এবং সমমানের দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে উত্তর দক্ষিণে দ্রাঘিমা রেখা অঙ্কন করা সম্ভব হয়েছে। এরা পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে পৃথিবীকে বেষ্টন করে ভৌগোলিক জালক সৃষ্টি করেছে। গ্রিক জ্যোতির্বিদ এরাটোস্থেনিস ভৌগোলিক জালকের সাহায্যে কোন স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে ধারণা দেন। সাধারণত গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে ভৌগোলিক জালক সৃষ্টি হয়। এই জালকের ছেদবিন্দুগুলির সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। সুতরাং কোন স্থানের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ছেদবিন্দু হল সেই স্থানের প্রকৃত অবস্থান। এই পদ্ধতিতে দুটি উপায়ে অবস্থান নির্ণয় করা যায়।
এক হচ্ছে স্বল্প পরিসর স্থানের ক্ষেত্রে কত ডিগ্রি অক্ষরেখা থেকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা ওই নির্দিষ্ট স্থানে ছেদ করেছে, সেই ছেদবিন্দু বা স্থানাঙ্ক বিন্দুই হচ্ছে ওই স্থানের প্রকৃত অবস্থান। উদাহরণটা দেখে নাও, যেমন আমাদের কলকাতা 22 ডিগ্রি 24 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখার ছেদবিন্দুতে অবস্থিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো দেশ বা অঞ্চল, মানে 2 নম্বর উদাহরণ, কোনো দেশ বা অঞ্চলের ক্ষেত্রে এই দেশ বা অঞ্চল উত্তরে বা দক্ষিণে কত ডিগ্রি অক্ষরেখা এবং পূর্ব বা পশ্চিমে কত ডিগ্রি দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত সেটাকেই সেই স্থানের প্রকৃত অবস্থান বলা হয়। যেমন ভারত ধরো বিশাল দেশ, তাহলে ভারত দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 7 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থান করেছে। এবার দেখো তোমরা এখানে ভাববে যে উত্তর আছে দক্ষিণ কেন নেই বা পূর্ব আছে পশ্চিম কেন নেই, তোমরা কিন্তু এটা দুটোই উত্তর লিখবে। যদি বুঝতে অসুবিধা হয় যে না এটা সত্যি দুটোই উত্তর কেন, তোমরা অবশ্যই তোমাদের ভূগোল শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করবে, উনি তোমাদের এটা বুঝিয়ে দেবেন। পরের লাস্ট প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে সম্পূর্ণ অনুসরণ করে মানচিত্রে আন্তর্জাতিক তারিখরেখা অঙ্কন করা হয়নি কেন? কারণ তোমরা জানো যে আন্তর্জাতিক তারিখরেখা 180 ডিগ্রি দ্রাঘিমারেখাটাকে লক্ষ্য করে মানে অবলম্বন করে তৈরি করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি কেন? কোথাও কোথাও বাঁকানো হচ্ছে, কারণটা দেখে নাও। আন্তর্জাতিক তারিখরেখাকে সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করেনি, মাঝে মাঝে পূর্বে বা পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কারণ আন্তর্জাতিক তারিখরেখাকে না বাঁকালে একই মহাদেশের অন্তর্গত দেশ ও দ্বীপপুঞ্জে 2 ধরনের তারিখ ও সময় সূচিত হতো। এর ফলে ওই সমস্ত অঞ্চলে অধিবাসীদের মধ্যে তারিখ ও সময় নিয়ে বিভ্রান্তি এড়াতে আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কোথায় বাঁকানো হয়েছে দেখে না, এই রেখাকে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 7 ডিগ্রি, চ্যাথাম, ফিজি, টোঙ্গা প্রভৃতি দ্বীপপুঞ্জের কাছে 11 ডিগ্রি পূর্বে এবং গিলবার্ট, ফুনেস আইল্যান্ডে প্রায় 25 ডিগ্রি পূর্বে বাঁকানো হয়েছে। তো তোমাদের এটা হয়ে গেল ভূগোল অ্যাক্টিভিটি পার্ট 3। তোমরা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এইভাবে সব উত্তরগুলো তোমরা টাইপের আকারে দেখতে পাবে এবং তোমাদের লিখতে সুবিধা হবে। আর আমি পড়াতো মডেল অ্যাক্টিভিটি টাস্ক সব ক্লাসে কমপ্লিট হয়ে গেলে প্রতিটা ক্লাসে সাবজেক্ট ওয়াইজ ইংরাজি আর অঙ্কর আমি কিছু ভিডিও ছাড়বো, তাই তোমরা সঙ্গে থাকো। পৃথিবীর তাপমণ্ডল এখানে ছবিটা দেওয়া আছে। পৃথিবীর তাপমণ্ডলের 3টা ভাগ রয়েছে। নিরক্ষরেখার উভয় দিকে এই যে এটা হচ্ছে প্রথমে মাঝখানে হচ্ছে উষ্ণমণ্ডল এবং তার ঠিক উপরে আছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর দক্ষিণে আছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল আর তার একদম উপরে আছে উত্তর হিমমণ্ডল আর নিচে আছে দক্ষিণ হিমমণ্ডল। এবার উষ্ণমণ্ডল আছে নিরক্ষরেখার দুপাশে প্রায় এখানে কর্কটক্রান্তি রেখা এখানে মকরান্তি রেখা পর্যন্ত এটা রয়েছে এবং তার উত্তর আর দক্ষিণে আছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল আর উত্তরে একদম উপরে আছে উত্তর হিমমণ্ডল দক্ষিণ হিমমণ্ডল। সবাই এই ছবিটা খাতায় করে নেবে, তাহলে হয়ে যাবে। যুক্তি সহকারে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় তার কারণ ব্যাখ্যা করো। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত অর্থাৎ পুরো গোলাকার। একমাত্র নিরক্ষরেখা ছাড়া সব অক্ষরেখা পরিধি নিরক্ষরেখার তুলনায় কম অর্থাৎ ক্ষুদ্রবৃত্ত। নিরক্ষরেখা পৃথিবীর উপরে অবস্থিত সবচেয়ে বড় বৃত্ত, এর থেকে বৃহৎ অক্ষরেখা আর নেই, তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। ভূজালকের সাহায্যে কিভাবে পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়? ভূপৃষ্ঠস্থ সমমানের অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলগুলোকে বা স্থানগুলোকে যোগ করে পূর্ব পশ্চিমে অক্ষরেখা অঙ্কন করা সম্ভব হয়েছে এবং সমমানের দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে উত্তর দক্ষিণে দ্রাঘিমা রেখা অঙ্কন করা সম্ভব হয়েছে। এরা পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে পৃথিবীকে বেষ্টন করে ভৌগোলিক জালক সৃষ্টি করেছে। গ্রিক জ্যোতির্বিদ এরাটোস্থেনিস ভৌগোলিক জালকের সাহায্যে কোন স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে ধারণা দেন। সাধারণত গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে ভৌগোলিক জালক সৃষ্টি হয়। এই জালকের ছেদবিন্দুগুলির সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়।
সুতরাং কোন স্থানের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ছেদবিন্দু হলো সেই স্থানের প্রকৃত অবস্থান। এই পদ্ধতিতে দুটি উপায়ে অবস্থান নির্ণয় করা যায়। এক হচ্ছে স্বল্প পরিসর স্থানের ক্ষেত্রে কত ডিগ্রি অক্ষরেখা থেকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা ওই নির্দিষ্ট স্থানে ছেদ করেছে, সেই ছেদবিন্দু বা স্থানাঙ্ক বিন্দুই হচ্ছে ওই স্থানের প্রকৃত অবস্থান। উদাহরণটা দেখে নাও। যেমন আমাদের কলকাতা 22 ডিগ্রি 24 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখার ছেদবিন্দুতে অবস্থিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো দেশ বা অঞ্চল, মানে 2 নম্বর উদাহরণ, কোনো দেশ বা অঞ্চলের ক্ষেত্রে এই দেশ বা অঞ্চল উত্তরে বা দক্ষিণে কত ডিগ্রি অক্ষরেখা এবং পূর্ব বা পশ্চিমে কত ডিগ্রি দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত, সেটাকেই সেই স্থানের প্রকৃত অবস্থান বলা হয়। যেমন ভারত ধরো বিশাল দেশ, তাহলে ভারত দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 7 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থান করেছে। এবার দেখো তোমরা এখানে ভাববে যে উত্তর আছে দক্ষিণ কেন নেই বা পূর্ব আছে পশ্চিম কেন নেই। তোমরা কিন্তু এটা দুটোই উত্তর লিখবে। যদি বুঝতে অসুবিধা হয় যে না এটা সত্যি দুটোই উত্তর কেন, তোমরা অবশ্যই তোমাদের ভূগোল শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করবে, উনি তোমাদের এটা বুঝিয়ে দেবেন। পরের লাস্ট প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে সম্পূর্ণ অনুসরণ করে মানচিত্রে আন্তর্জাতিক তারিখরেখা অঙ্কন করা হয়নি কেন? কারণ তোমরা জানো যে আন্তর্জাতিক তারিখরেখা 180 ডিগ্রি দ্রাঘিমারেখাটাকে লক্ষ্য করে মানে অবলম্বন করে তৈরি করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি কেন? কোথাও কোথাও বাঁকানো হচ্ছে, কারণটা দেখে নাও। আন্তর্জাতিক তারিখরেখাকে সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করেনি, মাঝে মাঝে পূর্বে বা পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কারণ আন্তর্জাতিক তারিখরেখাকে না বাঁকালে একই মহাদেশের অন্তর্গত দেশ ও দ্বীপপুঞ্জে দুই ধরনের তারিখ ও সময় সূচিত হতো। এর ফলে ওই সমস্ত অঞ্চলে অধিবাসীদের মধ্যে তারিখ ও সময় নিয়ে বিভ্রান্তি এড়াতে আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কোথায় বাঁকানো হয়েছে দেখে না? এই রেখাকে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 7 ডিগ্রি, চ্যাথাম, ফিজি, টোঙ্গা প্রভৃতি দ্বীপপুঞ্জের কাছে 11 ডিগ্রি পূর্বে এবং গিলবার্ট, ফুনেস, লাইন আইল্যান্ডে প্রায় 25 ডিগ্রি পূর্বে বাঁকানো হয়েছে। তো তোমাদের এটা হয়ে গেল ভূগোল অ্যাক্টিভিটি পার্ট 3। তোমরা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এইভাবে সব উত্তরগুলো তোমরা টাইপের আকারে দেখতে পাবে এবং তোমাদের লিখতে সুবিধা হবে।